ভিডিওর শুরুতেই আমি আপনাদের একটা কথা ক্লিয়ার করতে চাই, এই ভিডিওটা আসলে কেন আপনাদের দেখা উচিত। যদি আপনি আপনার লাইফে সত্যিকারের সাকসেসফুল হতে চান, যদি আপনি এটা জানতে চান যে টাকা পয়সা আসলে কিভাবে কাজ করে, যদি আপনি ধনী হয়ে থাকেন অথবা ভবিষ্যতে যদি আপনি ধনী হন, তাহলে সেই জায়গা থেকে সারা জীবন কীভাবে ধনী থাকতে পারবেন সেটাই এই ভিডিওতে ক্লিয়ারলি বলবো। একটা অনুরোধ, আপনি ভারত বাংলাদেশের কোন জেলা বা অন্য কোনো দেশ থেকে ভিডিও দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। আরেকটা কথা আপনাদের বলে রাখি যে আপনি যদি বুঝতে চান যে টাকা পয়সা নিয়ে আপনার চিন্তাভাবনা কী হবে, তাহলে দ্য সাইকোলজি অফ মানি বইটা আপনাদের সকলের পড়া উচিত। যারা পড়তে একটু কম ভালোবাসেন তাদের জন্য আমি এই ভিডিওটা আনলাম। যদি ভিডিওটা দেখে মনে হয় যে আপনি ডিটেলে এই সম্বন্ধে জানতে চান, তাহলে আপনাদের কি করতে হবে সেটা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। লেখক মর্গান হাউসেলের লেখা এই দ্য সাইকোলজি অফ মানি বইটাতে খুব পরিষ্কার করে বোঝানো হয়েছে যে টাকা পয়সার সাইকোলজি কেমন হয়, মানুষের টাকা পয়সার প্রতি আচার ব্যবহার কেমন হয়, মানুষ টাকা পয়সা নিয়ে কী কী চিন্তা করে, যারা অনেক টাকা ইনকাম করে তাদের টাকা পয়সা নিয়ে চিন্তাভাবনা কী থাকে, আবার যারা প্রচুর টাকা ইনকাম করার পরও সব টাকা শেষ করে ফেলে তাদেরই বা টাকা পয়সা নিয়ে সাইকোলজি কেমন হয়। আবার কিছু মানুষ আছে যারা যেই পরিমাণ টাকা রোজ ইনকাম করে সেই পরিমাণ টাকা রোজ শেষও করে ফেলে, এদের টাকা পয়সা নিয়ে সাইকোলজিটা কেমন হয়, যার ফলে তারা কখনোই ধনী হতে পারে না। এইসব বিষয়গুলো এই বইটাতে খুব সুন্দরভাবে বলা হয়েছে। দেখবেন প্রতিটা মানুষেরই টাকা পয়সা নিয়ে নিজের একটা সাইকোলজি থাকে। মানুষ তার নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী শুধু আপনার সাথে নয়, টাকা পয়সার সাথেও আচার ব্যবহার করে। ঠিক এই কারণেই কিছু মানুষ খুব দ্রুত ধনী হয়ে যায়, আর কিছু মানুষ ধনী হওয়ার পরও সকল টাকা শেষ করে গরিব হয়ে যায়। দেখুন, টাকা পয়সা কামানো এবং টাকা পয়সা জমানো এবং সেটাকে কোথাও না কোথাও ইনভেস্ট করা, এটা কিন্তু একটা বিশাল বড় স্কিল। আর এই স্কিল বেশিরভাগ মানুষ আয়ত্ত করতে চায় না, অনেকে তো এই স্কিলটা সম্বন্ধে জানেই না। আর সেই কারণেই দেখবেন আমাদের সমাজে সকল মানুষ অল্প বেশি বা তার চেয়েও বেশি ইনকাম করেই ঠিকই, কিন্তু সেই আমাদেরই মধ্যে খুব কম কিছু মানুষ ঠিকই একটা সময় ধনী হয়ে যায়, আর বেশিরভাগ মানুষের অবস্থা যেখানে ছিল সেখানেই পড়ে থাকে। আর এটা হলো টাকার সাইকোলজি। মানে যেই ব্যক্তি ধনী হয়েছে তার টাকা পয়সা নিয়ে চিন্তাভাবনা বা সাইকোলজি একরকম ছিল, আর বাদবাকি সকলে আরেক রকম ছিল। তাহলে আসুন এখন এই দ্য সাইকোলজি অফ মানি বইটা থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট জানা যাক যেগুলো ছাড়া আসলে লাইফে ধনী হওয়া সম্ভব নয়। বইটাতে সবার প্রথম যে বিষয়টা পরিষ্কার বলা হয়েছে সেটা হচ্ছে টাকা পয়সাকে কখনোই নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট মানি। এই পয়েন্টটা একটু ভালো করে বোঝার জন্য একটা গল্পের মাধ্যমে বিষয়টা আলোচনা করি। এই বইটার লেখক মর্গান হাউসেল তার চাকরি জীবনের শুরুর দিকে একটা হোটেলে হোটেল বয় হিসেবে চাকরি করতেন। সেই সময় তাদের সেই হোটেলে একজন টেকনোলজি এক্সপার্ট প্রতিদিন আসতেন এবং সেখানে প্রতিদিন খাবার খেতেন। তিনি সেখানে রোজই অনেকটা করে সময় ব্যয়ও করতেন। সেই টেকনোলজি এক্সপার্ট অল্প বয়সে প্রচুর পরিমাণ টাকা আয় করছিল। সেই সময় সে নিজে বেশ কিছু স্টার্টআপ তৈরি করে ফেলেছিলেন, কিন্তু লেখক তার মধ্যে একটা জিনিস খেয়াল করেছিলেন, আর সেটা হলো সেই ব্যক্তি কখনো টাকা পয়সার কদর করতো না। সে প্রচুর পরিমাণ টাকা প্রতিদিন নষ্ট করত, টাকা পয়সাকে সে খুবই অবহেলা করত। সে সবসময় তার সাথে অনেক মোটা মোটা নোটের বান্ডিল নিয়ে ঘোরাফেরা করতো, আর বেশিরভাগ সময়ে মদের নেশা করতো। সে নিজে প্রচুর ধনী সেটা বোঝাবার জন্য সে প্রচুর পরিমাণ টাকা নষ্ট করে মানুষকে দেখাতো। অতঃ মর্গান হাউসেল বলেন যে সে একদিন দেখে যে সেই ব্যক্তির একজন বন্ধু সেই রেস্টুরেন্টে আসে। তখন সেই ব্যক্তি তার বন্ধুকে অনেকগুলো নোটের বান্ডিল দিয়ে বলে যে এই ডলারের নোটগুলো এক্সচেঞ্জ করে তুমি কিছু গোল্ডের কয়েন নিয়ে আসো। তখন তার বন্ধু সেই নোটগুলোকে দিয়ে কিছু গোল্ডের কয়েন কিনে নিয়ে আসে। এরপর তারা দুই বন্ধু একসাথে সমুদ্রের কিনারে গিয়ে সেই কয়েনগুলোকে ছুঁড়ে মেরে একটা খেলার চেষ্টা করে। তারা দেখছিল যে কে কত বেশি দূর অবধি সেই সোনার কয়েন ছুঁড়ে মারতে পারে। এবার আপনি একটু ভাবার চেষ্টা করুন যে সেই ব্যক্তির টাকা পয়সার ব্যাপারে কতটা ক্যাজুয়াল ছিল, সে টাকা পয়সাকে কতটা অবহেলা করতে পারে যে সে গোল্ডের কয়েন দিয়ে সাধারণ একটা খেলা খেলছে। এই ঘটনার কয়েক বছর পর মর্গান হাউসেল জানতে পারেন যে সেই ব্যক্তি টোটালি ভিখারি হয়ে গেছে। সে তার সকল কোম্পানিতে লস খেয়েছে, সে তার টেকনিক্যাল নলেজগুলোকে হারিয়ে ফেলেছে। এরপর বইটাতে মর্গান হাউসেল আরও একটা গল্প বলেন, সেই গল্পটা আমরা একটু শুনে নিই। রোনাল্ড জেমস নামে এক ব্যক্তি আমেরিকার কোনো এক প্রত্যন্ত ভিলেজে বাস করত এবং সেই ব্যক্তি প্রচণ্ড গরিব ছিল। সে 25 বছর পর্যন্ত একটা গ্যাস স্টেশনে গাড়ি সারাবার মেকানিক হিসেবে কাজ করত। এরপরে সে 17 বছর রাস্তায় ঝাড়ু দেওয়ার কাজ করেছে। কিন্তু সেই ব্যক্তি যখন মারা যান ঠিক সেই সময় তার টোটাল সম্পদের পরিমাণ ছিল $2 মিলিয়ন। শুনে নিশ্চয়ই আপনাদের মাথা ঘুরছে। এখন কথা হলো এই যে এই ব্যক্তির কাছে অত টাকা পয়সা কোন জায়গা থেকে আসলো। যখন মিডিয়া এবং সাধারণ মানুষ এই বিষয়টা নিয়ে বিশদে জানার চেষ্টা করলো, তখন তারা দেখতে পেল যে সেই ব্যক্তি প্রতি মাসে একটু একটু করে টাকা জমিয়ে এমন একটা জায়গায় ইনভেস্ট করেছিল যেখানে কম্পাউন্ডিং হারে টাকা বাড়ত। যেমন আমাদের দেশগুলোতে যেগুলো রয়েছে, যেমন মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, এইরকম জায়গায় সে টাকা ইনভেস্ট করেছিল। লেখক মর্গান হাউসেল একজন টেকনিক্যাল এক্সপার্ট এবং একজন সাধারণ রাস্তার ঝাড়ুদারের টাকা পয়সার প্রতি সাইকোলজি অ্যানালিসিস করে বলেছেন যে টাকা পয়সা সেভ করার জন্য কোনো টেকনিক্যাল নলেজের দরকার নেই।
এটা আসলে ডিপেন্ড করে আপনি আপনার টাকাকে কিভাবে খরচা করছেন সেটার উপর। টাকা পয়সার প্রতি আপনার টান বা ভালোবাসা কেমন সেটার উপর। লেখক বলেন যে টাকা পয়সা কামানো একটা স্কিল, যেটা যে কোনো ব্যক্তি যে কোনো সময় শিখে ফিনান্সিয়াল ফ্রিডম পেতে পারে। এরপর বইটা থেকে দ্বিতীয় আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে, লেখক বলেন যে বহু মানুষ টাকা পয়সার সাথে মূর্খের মতো আচরণ করে, কিন্তু বাস্তবে তারা মূর্খ নয়, যথেষ্ট শিক্ষিত। আজকাল বেশিরভাগ মানুষকে দেখবেন যে মুভি দেখার টিকিটের পেছনে অনেক টাকা খরচ করে, রাস্তায় আজে বাজে জায়গায় টাকা খরচ করে ফেলে, প্রতি মাসে বেশিরভাগ টাকা এমন জায়গায় খরচ করে ফেলে যে যেই জিনিসগুলো আসলে তার দরকার নেই, সেই মাসে দরকারই ছিল না। বিভিন্ন ধরনের লটারি কিনতে টাকা খরচ করে ফেলে, মানে মোট কথা মাসের বেশিরভাগ টাকা খরচ করে ফেলে এমন জায়গায় যেগুলো সে না করলেও পারত। লেখক বলেন এই কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ওই মানুষগুলোই করে থাকে যারা আসলে গরিব বা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। এই ধরনের লোকদের দেখবেন এমার্জেন্সি হয়ে গেলে 30 থেকে 40 হাজার টাকা জোগাড় করতেই পারবে না। আচ্ছা, আপনি বলুন তো, এই ধরনের মানুষের কি সিনেমার টিকিট কিনে হাজার হাজার টাকা শেষ করা উচিত? এই ধরনের লোকের কি অনেক এক্সপেন্সিভ ড্রেস কেনা উচিত? এই ধরনের লোকের কি প্রতিদিন আজে বাজে কারণে অনেক টাকা খরচ করে ফেলা উচিত? বাস্তব হলো যে এই টাকাগুলোকে তাদের এমার্জেন্সি নিড হিসেবে রেখে দেওয়া উচিত ছিল। এখন আপনি বলুন তো, আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের টাকা পয়সার সাইকোলজিটা কতটা জঘন্য। পাশাপাশি এরা দেখবেন আবার এটাও বলে যে টাকা পয়সা সেভ করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমরা যেই পরিমাণ টাকা ইনকাম করি সেই পরিমাণ টাকা প্রতি মাসে শেষ হয়ে যায়, কোনোভাবেই টাকা বাঁচাতে পারছি না। এই ধরনের লোক অজুহাত দেবে যে নিজের জন্য একটা বাড়ি কেনা, নিজের জন্য একটা ফ্ল্যাট কেনা, নিজের সন্তানকে একটা ভালো স্কুলে পড়ানো, এই জিনিসগুলো না আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা এত টাকা তো ইনকামই করি না। লেখক মর্গান হাউসেন বলেন, আপনারা প্রতি মাসে শুধুমাত্র যেই পরিমাণ টাকা আজে বাজে জায়গায় নষ্ট করেন সেই টাকা প্রতি মাসে কামানো অনেক মানুষের স্বপ্ন। আপনি আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারছেন না ঠিকই, কিন্তু অন্যদিকে রাস্তায় আজে বাজে বিভিন্ন জায়গায় প্রতিদিন অনেক টাকা খরচা করে ফেলতে পারছেন। তাই যাদের এরকম অবস্থা তাদের টাকা পয়সা নিয়ে সাইকোলজি চেঞ্জ করতে হবে। আমরা প্রতি মাসে যে টাকা পাই সেই টাকাটাকে খরচ করি, এরপর টাকা থাকলে বাঁচে, নয়তো বা নাই। কিন্তু এটা করা যাবে না। প্রতি মাসে যে টাকা আসে সেই টাকা থেকে টাকা সেভ করতে হবে, এরপর যেই টাকা বাঁচবে সেই টাকা খরচ করতে হবে, এর বাইরেও একটা টাকাও খরচ করা যাবে না। আর বিশ্বাস করুন, এই রুলটা প্রতিটা সাকসেসফুল মানুষই ফলো করেছে। আমি ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি এই ব্যাপারে। মর্গান হাউসেল এই বিষয়টাতে আরও একটা কথা বলেন যে বেশিরভাগ মানুষ টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে কোনো রুলস বা কোনো রেগুলেশনস মানে না। তারা টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে নিজের ইমোশন এবং পারিপার্শ্বিক সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। কারণ বাস্তব চলে অ্যানালিসিস দিয়ে, পরিবেশ বা নিজের আবেগ দিয়ে নয়। তাই খরচা করবেন নিজের প্রয়োজন বুঝে, আবেগ দিয়ে নয়। এর পরের পয়েন্টে লেখক বলেছেন যে লাক অ্যান্ড রিস্ক লাক, এবং রিস্ক নিয়ে মর্গান হাউসেন বলেন যে এই দুটো পরস্পরের সঙ্গে এবং আমাদের বাস্তব লাইফের সাথে পুরোপুরি কানেক্টেড। এই দুটো জিনিসের একটাকেও আপনি কোনোভাবেই বাদ দিতে পারবেন না। একটা রিয়েল স্টোরি থেকে বিষয়টা একটু বুঝে নিন। লেখক বলেন 1968-তে যখন বিল গেটস তার স্কুলটাতে পড়তে যেতেন, ঠিক সেই সময় পুরো পৃথিবীতে আরও 8 কোটি ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করত। বিল গেটস যেই স্কুলটাতে পড়াশোনা করতেন সেই স্কুলটা ওই সময় অনেক রিচ স্কুল ছিল। সেই সময় সেই স্কুলটাতে কম্পিউটার ছিল, যেটা দিয়ে বাচ্চাদের সেই সময় শিক্ষা প্রদান করা হতো। আর বিল গেটস সেই সময়ের একজন লাকি স্টুডেন্ট, যে সেই সময়ে কম্পিউটার সম্পর্কে শেখার সুযোগ পেয়েছিল। একটা ইভেন্টে বিল গেটস সরাসরি বলেছিলেন যদি সে সেই সময় লেকসাইড স্কুলটাতে পড়াশোনা না করতেন তাহলে হয়তো আজকের এই মাইক্রোসফট কোম্পানিটা হতোই না। বিল গেটসের সাকসেস হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা বড় কারণ হলো তার লাক। বিল গেটস সেই সময় তার স্কুল বন্ধু কেন্ট সম্পর্কে বলেছিল যে সেই সময় উনি যখন স্কুল বাদ দিয়ে মাইক্রোসফটের জন্য কাজ করা শুরু করেছিলেন তখন তার বন্ধু কেন্ট তার সাথে আসেনি। সে পড়াশোনা করেছিল জীবনে অনেক ভালো কিছু করার জন্য। যদি সেই সময় কেন্ট তার সাথে স্কুল ছেড়ে দিত তাহলে আজ সে মাইক্রোসফটের একজন ফাউন্ডার হতো। যাই হোক, এই পয়েন্টটাতে মর্গান হাউসেল যেটা বলতে চাচ্ছেন যে এখানে বিল গেটসের লাকটা অনেক ভালো ছিল, যেটা কেন্টের ক্ষেত্রে ঘটেনি। বিল গেটস অনেক বড় রিস্ক নিয়েছিলেন, যেটা ওনার জন্য কাজে লেগে গিয়েছে। দেখুন, প্রতিটা সাকসেসের পিছনে রিস্ক এবং লাক ছাড়াও আরও বেশ কিছু জিনিস ডিপেন্ড করে, যেমন পরিবেশ পরিস্থিতি, হার্ডওয়ার্ক করার ক্ষমতা, সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা, এরকম আরও অনেকগুলো বিষয় মিলে একটা মানুষকে সাকসেস পর্যন্ত নিয়ে যায়। মানে নিয়ে পরবর্তী পয়েন্টটা হচ্ছে গিয়ে কম্পাউন্ডিং। দেখবেন আমরা বেশিরভাগ মানুষ টাকা পয়সা জমাই ঠিকই, এরপর কোথাও রেখে দিই, মানে সেই টাকাকে পরবর্তীতে আর কোথাও কোনো কাজে লাগাই না। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের অনেকেই স্যালারি লিমিটেড, যে স্যালারি থেকে আমাদের হয়তো বা অল্প কিছু টাকা বাঁচে, নয়তো বা বাঁচেই না। এখন এক ব্যক্তির তো টাকা রয়ে গেল, সে সেই টাকাকে কোথাও রেখে দিয়েছে, কাজে লাগাচ্ছে না। আরেক ব্যক্তির টাকা জমানোর সুযোগ খুবই কম। এখন আমরা বেশিরভাগ মানুষই এই দুই ব্যক্তির মাঝেই রয়েছি।
এখানে লেখক বলেছেন যে আমাদের যেটা করতে হবে, যাদের কাছে টাকা রয়েছে তাদের যে করেই হোক এই টাকাকে কোথাও না কোথাও ইনভেস্ট করতে হবে সেফ জায়গা দেখে। এই টাকার মান সবসময় একই রকম থাকবে না। আজ 1 লাখ টাকার যা ভ্যালু রয়েছে, সামনের বছর সেটা আরও কমে আসবে, পরের বছর আরও কমে আসবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, এই টাকাকে এমন কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে যেখান থেকে প্রতি মাসে আপনার অল্প কিছু হলেও টাকা আসবে, পাশাপাশি আপনার মেইন টাকা সিকিউর থাকবে। এবার যাদের প্রতি মাসে হাতে খুব একটা টাকা থাকে না, তাদের ক্ষেত্রে লেখক বলেছেন আপনাদের যে করেই হোক নিজের খরচকে কিছুটা হলেও কমিয়ে, নয়তোবা নিজের কাজের পরে অন্য একটা এক্সট্রা কাজ করে কিছু টাকা প্রতি মাসে জমাতেই হবে। এরপর শুধু জমালেই হবে না, এই টাকাকে এমন কোনো জায়গায় জমাতে হবে যেখান থেকে সেই টাকা বাড়বে। ধরুন আপনি কয়েক মাস চেষ্টা করে 50,000 টাকা জমিয়েছেন, এখন এই 50,000 টাকা রেখে দেওয়া যাবে না। আপনি আপনার এলাকার বিশ্বস্ত কারুর ব্যবসায় আপনার 50,000 টাকা দিয়ে দিন, তাহলে দেখা যাবে সেই 50,000 টাকা কিছুদিন পর 60,000 টাকা হবে, 70,000 টাকা হবে। কিন্তু আপনি যদি নিজের কাছে সেটা রেখে দেন, তাহলে সেই টাকা একটা সময় কমেও যেতে পারে। তবে এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে উল্টোপাল্টা আজে বাজে জায়গায় টাকা ইনভেস্ট করা যাবে না। এর পরের পয়েন্টটা হলো ইউ উইল চেঞ্জ। দেখুন, সময় সবসময় পাল্টাতেই থাকবে। আজ থেকে 5 বছর আগে আমাদের শহরের অবস্থা, আমাদের জীবনযাত্রার মান ঠিক যেমনটা ছিল আজ কিন্তু তেমনটা নেই। 10 বছর আগে যেমনটা ছিল তার সাথে এখনকার কোনো মিলই নেই। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের দায়িত্বও কিন্তু বাড়তে থাকে। সেক্ষেত্রে 5 বছর আগে আমি টাকা পয়সা নিয়ে যেভাবে চিন্তা করতাম, 5 বছর পর আজ কিন্তু সেভাবে চিন্তা করতে পারছি না। আরও টাফ বিষয় হলো আজকে থেকে 5 বছর পর টাকা পয়সা নিয়ে এখনকার মতো চিন্তা ভাবনা করতে পারবো না। সেক্ষেত্রে টাকা পয়সা নিয়ে চিন্তাভাবনাটা আপনার 5 বছর আগেই করে রাখতে হবে। মানে 5 বছর পর আপনি টাকা পয়সা নিয়ে কী করবেন সেটা এখন ভাবতে হবে। দেখবেন 18 বছরের একটা বাচ্চার কাছে 20,000 টাকার ভ্যালু যেমন, একটা 25 বছরের ছেলের কাছে 20,000 টাকার ভ্যালু কিন্তু তার চেয়ে অনেক বেশি। একটা 35 বছরের মধ্যবয়স্ক মানুষের কাছে 20,000 টাকা ভ্যালু অনেক বেশি। তাহলে বুঝতেই পারছেন যে টাকার ভ্যালু আপনার বয়সের সাথে সাথে পাল্টাতে থাকে। পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে, আজ যেই ছেলেটাকে আপনি দেখছেন খুবই ভদ্র, সেই ছেলেটা 10 বছর পর একজন সন্ত্রাসীও হতে পারে। আবার যেই ছেলেটাকে দেখছেন খুবই বেয়াদব, সেই ছেলেটা 10 বছর পর অনেক জিনিয়াসও হয়ে যেতে পারে। সুতরাং সময়ের সাথে সাথে মানুষ নিজেও অনেক পরিবর্তিত হয়। এই এক্সাম্পলটা দিলাম কারণ আজ হয়তো বা আপনার খারাপ সময় যাচ্ছে, কিন্তু সামনের দিনগুলোতে আপনার খারাপ সময় যাবে এমনটা কিন্তু নয়। নিজের অবস্থা ভালো করার জন্য আপনাকে যে কোনো একটা বিষয়ের উপর না স্কিলড হতে হবে, মানে সেই বিষয়টার উপর একজন এক্সপার্ট হতে হবে। যখন আপনি কোনো একটা বিষয়ের উপর এক্সপার্ট হয়ে যাবেন তখন মানুষ আপনাকে খুঁজবে। সামান্য চা বিক্রিতেও আপনি অনেক টাকা কামাতে পারেন। হাসছেন? আপনি যদি চায়ের দোকানে চায়ের বিভিন্ন ফ্লেভারের নতুন নতুন চায়ের আইটেম আনতে পারেন, তাহলে আপনি 10 টাকার চাকে 50 টাকায়ও বিক্রি করতে পারবেন। এখানে আপনি আপনার ইনোভেশন, আইডিয়া আর ট্যালেন্টকে বিক্রি করে বড়লোক হচ্ছেন। আবার আপনি ধরুন বিল্ডিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার। এখন আপনি এমন একটা বিল্ডিংয়ের ডিজাইন করলেন, যেই ডিজাইনটা দেখার পর সারা শহরে মানুষ আপনাকে খুঁজছে তার বিল্ডিংয়ের ডিজাইন করে দেওয়ার জন্য। অতএব বুঝতেই পারছেন, নিজেকে যখন এক্সপার্ট করে ফেলবেন টাকা পয়সা আপনার কাছে এমনিতেই ছুটে আসবে। তাই মর্গান হাউসেল বলেন, টাকা পয়সা না আপনার কাছে কখনোই আসবে না যদি না আপনার কাছে স্কিল থাকে। টাকা পয়সা স্কিলের কাছে চলে আসবে। তাই টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনাটা না সবসময় মাথায় ক্লিয়ার করে ফেলুন। টাকা আপনার কাছে আসে না, টাকা স্কিলের কাছে যায়। আপনি নিজের জন্য যে কোনো একটা স্কিল বানান। আর একটা বিষয় হলো যে আপনারা অনেকেই নিজেকে নিয়ে না অনেক কনফিউশনে থাকেন। আপনি ভাবতে থাকেন আমাকে দিয়ে বোধহয় কিছুই হবে না, আমি তো কোনো ওয়েই খুঁজে পাচ্ছি না, আমার আশেপাশে সবাই সাকসেসফুল হলেও আমি কোনোভাবেই সাকসেসফুল হতে পারছি না। কারণ সাকসেস কীভাবে হতে হয় সেটা বোধহয় আমার মধ্যে নেই। আপনার মধ্যে কেন এমনটা হয় আর কী করলে এই বিষয়টার 100% আপনি সমাধান পাবেন, এই বিষয়টা নিয়েই আমার একটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। পাশাপাশি ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন সেকশানে দিয়ে দিলাম। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায়।